আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারছেন আমাদের একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে স্কুলের উপরে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, তার প্রেমিসিসে স্কুল ভবনের মধ্যে, কেউ বলছেন ক্যাফেটেরিয়া সংলগ্ন, সবকিছু মিলিয়ে একটি একটি ভয়াবহ একটি মানবিক বিপর্যয়ের ঘটনা বলবো। এখনো শিক্ষার্থীদের লাশ নিয়ে, মৃতদেহের সংখ্যা নিয়ে প্রশ্ন উঠছে, ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন উঠছে, পাশাপাশি প্রশ্ন উঠছে যে এই যে একের পর এক এই যে FTI-7 যে যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমান বেশ কয়েকটি গত 2004 সাল থেকে পর্যন্ত বিধ্বস্ত হয়েছে। আমাদের আহ, সেনা আমাদের বিমান বাহিনীর কৃতি পাইলট শাহাদাত বরণ করেছেন, নিহত হয়েছেন। তো এর পরেও কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নাই। হাসিনা তার যে দুঃশাসন, সেই দুঃশাসনের কালে বিমান বাহিনীকে কার্যত অকার্যকর একটি বাহিনীতে পরিণত করার চেষ্টা করেছিল ভারতের প্রেসক্রিপশনে, যেন আমরা এয়ার ডিফেন্স সিস্টেম যেন আমাদের গড়ে না ওঠে। তো এই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমার সঙ্গে আজকে কথা বলতে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত উম, আহ, পরিচিত মুখ, প্রিয় মানুষ, আমার চ্যানেলের নিয়মিত অতিথি জনাব মেজর সুমন আহমেদ। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। এবং দর্শক, আমার সঙ্গে যোগ দিচ্ছেন এই সেনাবাহিনীর আরেকজন অবসরপ্রাপ্ত মেজর, মেজর ফেরদৌস খান, যিনি সেনাবাহিনীর 4টা প্রতিষ্ঠানের প্রশিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি দেশে বিদেশে নানা নিরাপত্তা মিশনে কাজ করেছেন এবং তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তিনি সবগুলো বিষয়ে অত্যন্ত ইনডেপথ বিশ্লেষণ করার চেষ্টা করেন, নিজের মতো করে গবেষণা করেন। ফেরদৌস ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। সালাম আলাইকুম কনক ভাই, এবং আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে সকল দর্শককে সালাম এবং শুভেচ্ছা। জি, ওয়ালাইকুম আসসালাম ফেরদৌস ভাই। তো প্রথমে আসলে সুমন ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই যে ধরেন, এবং পাশাপাশি দর্শকদেরকে বলি যে যে বিষয়টি আসছে যে মানে যে যেভাবে এই বিমানটি বিধ্বস্ত হয়েছে তাতে মৃতের সংখ্যা গতকাল আমরা রাতে পর্যন্ত মানে 19 জন 20 জন দেখানো হচ্ছিল, 85 জন আহত দেখানো হচ্ছিল। এখন সেটি বেড়ে অনেক হয়ে গেছে, 31-এর মতো বোধহয় মৃত বলা হচ্ছে, 185 জন আহত বলা হচ্ছে। তো এখানে একটা হাইড অ্যান্ড সিকের খেলা আছে এবং যুগ যুগ ধরে আমরা দেখে আসি যে যেকোনো দুর্ঘটনায় তারা লাশ গুম করার চেষ্টা করে, গোপন করার চেষ্টা করে। এখন ধরেন এই যে কয়দিন আগে আমরা তো ভাই সব ভুলে যাই, তাই না সুমন ভাই? এই যে মিটফোর্ডের যে ভয়াবহ ঘটনা, এটা নিয়ে যে হুলস্থুল অবস্থা, এখন কেউ মাথায় আছে কারো যে মিটফোর্ডে কি হয়েছিল? কারো কোনো বক্তব্য কিন্তু নাই। তো এখন ধরেন আমরা অতীতে যেটা দেখছি, এখন ধরেন আমরা যে কারণে এই চাপগুলো সৃষ্টি করছি যে আহ, বলা হবে যে আহ, অগ্নিকাণ্ডে টোটাল রেজিস্টার পুড়ে গেছে, অগ্নিকাণ্ডে যে কার্ড পাঞ্চ করার সিস্টেম ছিল সেটা পুরো জ্বলে গেছে, আমাদের কাছে ডাটা নাই। নিহতের স্বজনরা, যারা স্বজন যদি কাউকে না পাওয়া যায়, সন্তানদেরকে না পাওয়া যায়, বাবা মা প্রেস কনফারেন্স করবে, মিডিয়াকে বলে দিবে খবরদার প্রেস কনফারেন্স ছাপা হবে না, জাতি কিছুই জানবে না। আমরা যখন কিছু করবো বলবে যে এটা গুজব ছড়াচ্ছে। তো এই জাতীয় বহু ঘটনার কারণে আসলে আমরা সতর্কতার সঙ্গে বিষয়গুলো চাপ সৃষ্টি করে রাখছি, যেন আমাদের সন্তানদের মৃতদেহ নিয়ে যেন কোনো রকমের খেলা যেন না হয়। তো আমার মনে হয় যে সেই জায়গাটা, সুমন ভাই, এই জাতীয় আভাস আমরা দেখছি। সেনাবাহিনীর সেখানে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে লাশের সংখ্যা নিয়ে যখন তারা কথা বলছিলেন তখন সেনাবাহিনীর একটি অংশ তাদের শিক্ষক সহ ছাত্রদেরকে বেধড়ক পিটিয়েছে। আইএসপিআর আবার এটাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে তদন্ত করার কথা বলেছে। তো কি মনে করেন যে ক্রাইসিস ম্যানেজমেন্টের জায়গাটায় আমাদের সেনাবাহিনী বা মাইলস্টোনে যে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটার একটা প্রাথমিক পর্যবেক্ষণ, আপনার একটা বক্তব্য নিয়ে শুরু করি। আমরা ভাই একটা শোকের অবস্থা আছে এখন। এই ধরনের শোকাবহ অবস্থা আমাদের বাংলাদেশের ইতিহাসে খুব কম সময় হয়েছে। আরো অনেক হয়েছে। রানা প্লাজার দুর্ঘটনা হয়েছে, ট্রেন দুর্ঘটনা হয়েছে, যেখানে 400-র মতন লোক মারা যায় রানা প্লাজাতে। বাট এই সমস্ত জায়গায় আমার যেটা মনে হয়, আমরা প্রতিবারই ক্রাইসিস ম্যানেজমেন্টে ফেল করি। সেটা আমি সরকার বলি, সরকারের বিভিন্ন সংস্থা বলি, অথবা এটার সাথে লিড রোল যে নেয় আমাদের প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা, তাদের প্রত্যেককেই আমি বলবো যে তারা খুব ম্যাচুরিটির পরিচয় কখনো দেন নাই এই পর্যন্ত।
প্রথম কথা, এখানে যে অভিযোগগুলা এবং অসন্তোষগুলা আসতেছে, সেটা কিন্তু একটু ম্যাচিউরড কেউ হইলে যারা ওখানে ডিল করতেছে তারা বুঝতে পারতো। ধরেন, যারা ওইখানে আছে বা যারা ওইখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন সময় গেছেন, যারা উদ্ধার কার্যে আছে বা উৎসুক জনতা আছে, তাদের প্রতি সম্মান রেখে আমি বলতেছি যে আপনাদের দেখে আমার কাছে মনে হচ্ছে আপনাদের পরিবারে কেউ কখনো মনে হয় এই মৃত্যুবরণ করেন নাই, এমন করুণ মৃত্যুবরণ করেন নাই। আপনাদের কাছে আপনারা বুঝতে পারতেছেন না যে ওইখানে তাদের অভিভাবক, তাদের সহপাঠী, তাদের আত্মীয় স্বজন, তাদের মনের মধ্যে দিয়ে কি যাইতেছে সেটা আপনারা বুঝতে ফেইল করতেছেন। বিকজ সেই যে এমপ্যাথি, সেটা মনে হয় আপনাদের নাই বা জাতি হিসাবে আমাদের নাই। সরি টু সে দিস। এখন আসি এই জায়গাটাতে, প্রথম থেকে যদি আমি মনে করি সশস্ত্র বাহিনীর দায়িত্ব নিয়েই তারা এইখানে উদ্ধার কার্যটা চালাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সশস্ত্র বাহিনীর প্রতিটা বাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স, বিজিবি, পুলিশ, সবারই কিন্তু প্রশিক্ষণের মধ্যে একটা অন্যতম অধ্যায় থাকে এবং সেটা চলমান থাকে। একবারে শিখাই একটা কোর্স কমপ্লিট করে তা না, তাদের প্রশিক্ষণের মধ্যে চলমান থাকে ক্রাইসিস ম্যানেজমেন্ট। এটা একটা সাবজেক্টই থাকে, লিডারশিপ থাকে, ক্রাইসিস ম্যানেজমেন্ট থাকে, আবার প্রতিনিয়ত লিডারশিপ অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট তাদেরকে করে যাইতে হয়, শিখে যাইতে হয়। আমরা শিখি, সেটা গ্রাউন্ডে কাজে লাগাই না বা পারি না। তো এই জায়গায় আমি বলবো যে ধরেন আমরা যদি আসি 15 সুমন ভাই, বছর। ধরেন আপনি তো বলছেন যে পাঠ্যসূচি বা প্রশিক্ষণের মধ্যে একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট থাকে, কিন্তু আমরা তো জানি যে সেনাবাহিনীর সদর দপ্তরের ভেতরে বা প্রত্যেকটা ডিভিশনের মধ্যে, প্রত্যেকটা বিভাগের মধ্যে, মানে সেকশন গুলোর মধ্যে ক্রাইসিস ম্যানেজমেন্টের একটা টিম অলওয়েজ স্ট্যান্ড বাই থাকে, অলওয়েজ স্ট্যান্ড বাই থাকে। কিন্তু আমরা ধরেন বিডিআর এর সেই ঘটনা থেকে শুরু করে এই মাইলস্টোনের এই যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়া পর্যন্ত প্রত্যেকটা ক্রাইসিস ম্যানেজমেন্টে কিন্তু একটা ক্যাচার লাগাইছেই আর কি। প্রত্যেকটা ক্রাইসিস ম্যানেজমেন্টে কিন্তু একটা ভেজাল আমরা দেখছি। তো এই অবস্থা কেন, মানে ক্রাইসিস ম্যানেজমেন্টে? এটা আমি আবারও বললাম যে দেখেন, সাবজেক্টটা কি? লিডারশিপ অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট। ক্রাইসিস ম্যানেজমেন্ট যারা অংশগ্রহণ করবে, সেটা ইভেন আপনি যদি আমাদের ফায়ার সার্ভিসকেও অ্যাড করেন, যারা ক্রাইসিস ম্যানেজমেন্ট একটা বড় ভূমিকা রাখে, এটা তো শুধুমাত্র সেই লোকগুলা না, আপনাকে দেশের সরকার, বাহিনী এবং ওইখানে যারা লিড করতেছে বা লিডার, তাদেরকে সুস্পষ্ট ধারণা দিবে। আমি আপনাকে একটা জিনিস বলি। প্রথম কথা, তারা কতক্ষণ সময় সেখানে গেছেন, উদ্ধার কাজ যখন শুরু হয়েছে, যারা আহত তাদেরকে এখান থেকে বের করার ক্ষেত্রে প্রায়োরিটিটা কি ছিল বা অগ্রগণ্যতাটা কি ছিল, তারা কি টিমে ভাগ করে গেছেন? আমরা যে কোনো এই ধরনের পরিস্থিতিতে যেটা হয় যে এলাকাটা এনসার্কেল করে রাখা হয়। এখানে অনেক ধরনের সুন্দর ড্রিল আছে যেটা প্রতি সপ্তাহে, প্রতি মাসে সশস্ত্র বাহিনীর প্রত্যেকে প্র্যাকটিস করে, বাধ্যতামূলকভাবে প্র্যাকটিস করে যে এই ধরনের ক্ষেত্রে কি হবে। বিভিন্ন পার্টি থাকে যারা প্রথম কথা নিশ্চিত করা উদ্ধার কাজ ব্যাহত যাতে না হয়, সেই জন্য এলাকার ভিতরে যারা উদ্ধার কার্যে আছে সরাসরি, তার বাদে বাইরের কেউ সেখানে ঢুকতে পারবে না বা আসতে পারবে না। বাট সেটা কিন্তু অনেক পরে হয়েছে। আমি পরে কেন হয়েছে? এলাকার লোকজন প্রথমে গেছে। এখন আপনি যে জিনিসটা বললেন যে সেনা সদরে, মানে কি, আমি বলবো ঢাকার কথা বলি। 46 ব্রিগেডের ইউনিটগুলাতে এক একটা করে প্লাটুন 10 মিনিটস এনটিএম এ থাকে বা নোটিস টু মুভ। মানে আমি খাচ্ছি, আমি শেভ করতেছি, গোসল করতে, যেই মুহূর্তে বলা হলো মুভ, তুমি মুভ করবা এখন থেকে 10 মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যে গাড়ির চাকা ঘুরে যাবে, সমস্ত কিছু সহ, সমস্ত প্রস্তুতি সহ। এটা আছে, এটা নিয়মে আছে। বাস্তবে আমরা চেষ্টা করি বা আমার ধারণা, বাট সেটা মানে আপনি যেই বিডিআর এর 2009 সালের ইনসিডেন্টের কথা বললেন, তখন তো ক্রাইসিস ম্যানেজমেন্টের জায়গায় আমরা অনেক কাঁচা ছিলাম। তারপরে সমস্যাটা কি দেখেন, ওইখানে যেই 3টা ইনফেন্ট্রি ব্যাটালিয়ন ছিল, তার মধ্যে আমাদের 4 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, তাদের শুধুমাত্র তখন আমি, মানে ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের আদেশে আমরা তখন কিন্তু ফাইটিং ইন বিল্ট আপ এরিয়াটা প্রথম ট্রেনিং বা প্রশিক্ষণ, যে একটা বিল্ট আপ এরিয়াতে যুদ্ধ হলে বা ঘনবসতি এলাকায় যুদ্ধ হলে কিভাবে সেখানে আমরা উদ্ধার কাজ চালাবো, সেটা আমরা প্র্যাকটিস করতেছিলাম তার 3 মাস আগে থেকে। মাত্র একটা ব্যাটালিয়নের একটা কোম্পানি সেই জায়গায় ট্রেন ছিল।
আমার কোম্পানিটা। এখন বাট ওইখানে কিন্তু আমরা গিয়ে ক্রাইসিসটা ম্যানেজ করতে পারি নাই। তারপরে বাকি যত ক্ষেত্রে আমরা ইনভলভ হয়েছি সেই জায়গায় আপনি আজকে যে জিনিসটা দেখতেছেন সেটা আমাদের কাছে আরো বেশি কষ্ট লাগতেছে। কেন? যে আমি ক্রাইসিস ম্যানেজে যারা আছে, হয়তো সেনাবাহিনী, বিমান বাহিনী বা ফায়ার সার্ভিস, বিজিবি যারা ওখানে কাজ করতেছে, তারা বলবে ভাই তোমরা তো আমাদেরকে সুযোগ দিতেছো না উদ্ধার কাজ করবার জন্য ঠিকভাবে। বাট একই সাথে তারা বুঝতে পারতেছে না যে আপনি একটা বাবা, আপনি একটা মা, আপনি একটা ভাই, আপনি বোন, আপনার সন্তান বা আপনার ভাই এই যে ভিতরে পড়ে আছে কিনা আপনি তো লাশ দেখতে পাইতেছেন না। এখন সেই মানসিক অবস্থাটা কি? সেই অবস্থায় কেন আপনি আসতে দিবেন? আপনার এনসার্টমেন্টটা তখন প্রথমেই যে তাদেরকে বোঝানো, তাদেরকে সেই সীমানার বাইরে রেখে বোঝানো যে দেখেন আপনাদের সহযোগিতা দরকার, আপনাদের সহযোগিতা পাইলে আমরা ভিতরে সেটা করতে পারবো। তো সেই জায়গাটা বোঝানো জায়গাটাতে এখানে আমার এখানে মনে হয় মনে ভাই একটু যে জি লিডারশিপের জায়গাটা আবার ইম্পর্টেন্ট। আমাদের লিডাররা কখনোই তাদের সেই জায়গায় ভূমিকাটা রাখতে পারেন না, সেই মাথায় বুদ্ধিটা সময় মতো আসে না। আরেকটা জিনিস যেটা মানে আমি বলবো যে আমাদের প্রত্যেকেরই দায়িত্ববান হওয়া উচিত। সেটা আমি জনগণ হই, আপনি দেখছেন জনগণ সেলফি তুলতেছে, জনগণ ভিডিও করে টিকটকে দিতেছে। একটা বাচ্চা ছেলে সে তার গা পুড়ে যাচ্ছে কয়লার মতন, সে অবস্থায় সে দৌড়ে আসছে, লোকে প্রথমে ভিডিও করতেছে, সেই বাচ্চাটা মারা গেছে। তো এই সমস্ত জিনিসগুলা এখন হয় কি দুই পক্ষ দুই ধরনের কথা বলবে, বাট যেই ধরনের অভিযোগগুলো আসে যে আমার সন্তানের লাশ কেন আমি পাচ্ছি না, আপনারা কি লাশ গুম করতেছেন, আপনারা কি লাশ সরাই ফেলছেন, আমাদের উদ্ধার কাজে এত দেরি হচ্ছে কেন, এই ধরনের জিনিসগুলো যদি আসে, উদ্ধার কাজে যারা আছে এবং সরকার দুই পক্ষকেই এটা বুঝতে হবে যে এটা বাবা আর মার কাছ থেকে এই প্রশ্নটা আসতেছে, আমরা কেউ করতেছি না। তো তাদেরকে যদি আমি লাঠিপেটা করি, সেখানে তাদের সাথে মারামারি করি, ভাই এই ইমোশনাল অবস্থায় আপনি কি তাদের লাঠিপেটা করবেন? আপনি তো আপনার ভাই হলে তার মাথায় হাত রেখে বলতেন যে বাবা, বুকে জড়ায় ধরতেন, বাবা প্লিজ একটু আমাদেরকে সময় দাও, সুযোগ দাও, আমাদের এখানে লুকাচাপার কিছু নাই। বাট যখনই আপনি তারকে লাঠি চার্জ করতেছেন, এমনিতে শোকাহত এই বাচ্চা, তারা মারা গেছে না বেঁচে আছে জানে না, নাকি চিকিৎসার জন্য কোন হসপিটাল নিয়ে গেছে জানে না, সে তাদের সাথে গালিগালাজ করতেছে। রাইট। দ্যাট ইজ নট দ্য রাইট থিং। এই করেই কিন্তু শুরু হয়। না, তবে আমাদের ধরেন উৎসুক জনতা যেমন সমস্যা ক্রিয়েট করে, আবার ধরেন পাশাপাশি এই যে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, উদ্ধার কাজ তারাই প্রথমে শুরু করছিল। সাধারণ মানুষও শুরু করে উদ্ধার কাজ। তারা সাধারণ শুরু মানুষ করার পরে যেহেতু আসতে একটু সময় লাগছে, তার আগে কিন্তু তারা করার ফলেই তো ওখান থেকে অনেকে বের করতে পারছে। অনেককে বের করতে আপনার পারছে, সেই বেঁচে গেছে। মেহরিন চৌধুরী, সেই টিচারের কথা তো মনে আছে, রাইট, মনে আছে। যার কথা উনি, আপনারা জেনে থাকবেন যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান তারেক রহমানের কিন্তু কাজিন উনি। কাজিন, জি। উনি নিজে থেকে নিশ্চিত করেছেন এই 25টা বাচ্চা বের হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে আশপাশের লোকজনই সহায়তা করছে তাদেরকে বের করার জন্য। তারপরে উনি ইন্তেকাল করছেন, সেখানে মারা গেছেন। তো উনি 100% বার্ন হয়ে গেছেন। উনি চাইলে উনি সেভ তাদের হয়ে রোলটা আমি অবশ্যই স্বীকার করব, কিন্তু পরে যারা সেলফি তোলার জন্য আর টিকটকে ভিডিও আপলোড করার জন্য সেখানে ভিড় করছে, আমি বলবো প্লিজ আমরা জাতি হিসেবে এতটা ছোট এগুলো হচ্ছে বিষয়। এবং ধরেন যে প্রত্যেকটা বিষয়তেই আমাদের আমাদের যারা দায়িত্ব প্রাপ্ত যেই জায়গাগুলো থেকে আমরা ধরেন একটা কোশ্চেন তারা তৈরি করেই, একটা ভেজাল তারা লাগাই, পরে আবার এটা নিয়ে তদন্ত হয়, নানা রকমের বিষয়। তো এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা। মেজর ফেরদৌস খান, কিভাবে দেখছেন আপনি? আপনি এই বিষয়গুলো নিয়ে একটু পর্যবেক্ষণ করছিলেন। 2004 কনক থেকে ভাই, 2025-26 এয়ারক্রাফট আমাদের বিধ্বস্ত হয়েছে বিভিন্ন সময়, এবং FTI-7 খুব সম্ভবত 5টা বা 6টা, এবং 6টা জায়গাতে আমরা আমাদের দক্ষ পাইলটকে হারিয়েছি। তো আমাদের সমস্যাটা কোথায়? ধরেন এই FTI-7 বাংলাদেশের জন্য বিশেষভাবে তৈরি করা, মানে অর্ডারের পরে তৈরি করা চীনের এয়ারক্রাফট। কিন্তু একটার পর একটা দুর্ঘটনা ঘটলেও আমরা জানি না যে চীনের সঙ্গে আমরা কথা বলেছি কিনা, তাদেরকে দিয়ে আমরা দেখিয়েছি কিনা, কেন এটা বিকল হয়ে যাচ্ছে শেষ মুহূর্তে হঠাৎ করে, এগুলো খবর জানি না। গত গত 1 বছরে এই হাসিনা, তো আমি যেটা বলছিলাম প্রথমে, যে বিমান বাহিনীকে একটু অকার্যকর করে রাখার একটা পরিকল্পনা তো ছিল, সে অনুযায়ী কাজ করেছে হাসিনা। তো গত 11 মাসেও আমাদের নতুন এয়ারক্রাফট বা মেইনটেনেন্স
এই জায়গাগুলো কিছু হয়েছে বলে আমাদের কাছে কোনো তথ্য নেই। ইন্টারনালি কিছু খবর আমি যতটুকু খোঁজ নিয়েছি তেমন কোনো সদুত্তর কেউ দিতে পারে নাই। তো সব মিলিয়ে আসলে আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাই আমাদের জিওপলিটিক্যাল বিষয় বা আমাদের এয়ারফোর্স সার্বিক পরিস্থিতি কিভাবে দেখেন আপনি? ধন্যবাদ কনক ভাই। সর্বপ্রথমে আমি আন্তরিকভাবে শোক এবং দুঃখ জানাতে, যিনি মারা যান বা শহীদ হন তিনি তো অবশ্যই শহীদ, তিনি একটা বড় কাজে। আমি প্রথমে একটু মেজর সুমনের কথা থেকে একটু আসবো ক্রাইসিস ম্যানেজমেন্টের বিষয়টা নিয়ে। প্রথমে এটা নিয়ে আসা উচিত। আসলে এখানে পয়সার দুই সাইড দেখতে হবে, অর্থাৎ বোথ সাইড অফ দি কয়েন শুড সি। ওয়ান সাইড হচ্ছে আপনাকে দেখতে হবে যে দেখেন ক্রাইসিস অনেক রকমের ক্রাইসিস হতে পারে। আমরা বাংলাদেশ সেনাবাহিনী বেসিক্যালি ফ্লাড, তারপরে বিভিন্ন রকমের ডিজাস্টার, আর্থকুয়েক, এই ধরনের ক্রাইসিসের সাথে বাংলাদেশ সেনাবাহিনী ফায়ার ফাইটিং, আগুন নিভানো, উদ্ধার করা। তো এখন যে ক্রাইসিসটা হঠাৎ করে হয়ে গেল, এই ক্রাইসিসটা এমন কোনো বইয়ে লেখা নেই, দিস ইজ আ থান্ডার ইন এ ব্লু মুন, হঠাৎ করে হয়ে যাওয়া ক্রাইসিস। গত 1 বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনী মাঠে আছে এবং বাংলাদেশ সেনাবাহিনী গত 1 বছর ধরে কাজ করতেছে বেসিক্যালি ইন এইড টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। সেখানে বাংলাদেশ সেনা খুঁজতে ওখানে যাচ্ছে, স্বাভাবিক কারণে সে ইমোশনাল এবং সে ওখানে ব্যাকুল হয়ে থাকবে তার বাচ্চার জন্য, সে খুঁজতে থাকবে, এখানে সেখানে হাতাতে থাকবে। আবার একই সাথে সেনাবাহিনী ওইখানকার যে পরিবেশটা, ওই পরিবেশের সাথে যেহেতু সে ট্রেন্ড না এই স্পেশাল পার্টিকুলার এই সিচুয়েশনের সাথে, সেও এখানে স্ট্রেসে থাকবে। তো এই দুই স্ট্রেস মিলে এখানে বলা যেতে পারে যে এখানে কিছু মিসহ্যান্ডলিং হয়েছে। সো এই মিসহ্যান্ডলিংটা আসলে বোথ সাইডের জন্য দুঃখজনক এবং আশা করা যায় এই ব্যাপারে আমরা মানে ভবিষ্যতে এই ধরনের জিনিস ঘটবে না, এটা বলা যায়। এখন আমরা আসতেছি যে এয়ারক্রাফটের যে আপনার দ্বিতীয় পার্টটা, এয়ারক্রাফটের যে আমাদের মেইনটেনেন্স এবং অন্যান্য জিনিস নিয়ে। তো বাংলাদেশ এয়ারফোর্সে আমি যতটুকু জানি আমার ক্ষুদ্র নলেজে, যে এয়ারফোর্সের প্রতিটা এয়ারক্রাফটের একটা নির্দিষ্ট ফ্লাইং টাইম থাকে এবং এই ফ্লাইং টাইমের ভিতরে যদি কোনো সমস্যা হয় তাহলে তো সেক্ষেত্রে সেটাকে গ্রাউন্ডেড রাখা হয়। আর যদি সমস্যা নাও হয় তারপরও নির্দিষ্ট ফ্লাইং টাইমের পরে সেই এয়ারক্রাফটটাকে গ্রাউন্ডেড করা হয় এবং সেটাকে ওভারহোলিং বা মেইনটেনেন্সের জন্য পাঠানো হয়। এখানে ফ্লাইং শেষ করার পরে যখন সে ফাইটার স্ট্রিমে যখন যায়, তখন ফাইটার স্ট্রিমে যাওয়ার পরে সেখানে তাকে একটা জেটের উপর একটা ট্রেনিং দেওয়া হয়, দ্যাট ইজ অলসো অ্যানাদার 100 আওয়ার্স বা এই ধরনের কিছু। দেন সে অ্যাডভান্স জেটে যায়, অর্থাৎ তারপরে স্টেজে যায়। অ্যাডভান্স জেটে যাওয়ার পরে, অ্যাডভান্স জেট শেষ করার পরে দেন এই ধরনের বড় ফাইটার এয়ারক্রাফটে সে আসে, মিগে অথবা আমাদের F7 সিরিজে সে আসে। এই ছেলেটা অত্যন্ত চমৎকার একজন পাইলট, যে পাইলট তার সমস্ত ট্রেনিং শেষ করে সুন্দরভাবে তাকে এই ফাইটার স্ট্রিমে দাও। দেখা যাচ্ছে যে যখন এয়ারক্রাফটটা ফ্লাই করার পরে সেই ছেলেটা সে তার থ্রাস্ট পাচ্ছে না। থ্রাস্ট বলতে এয়ারক্রাফটকে সামনে নিয়ে যাওয়ার জন্য পিছন দিক থেকে যে যথেষ্ট পরিমাণ তার প্রেসারটা, সেটা যখন সে থ্রাস্ট পাচ্ছে না সে কন্ট্যাক্ট করার পরে তখন তাকে বলা হয় বেল আউট করতে। এটা কিন্তু ইমিডিয়েটলি ঘটনাটা ঘটে গেছে। তখন ছেলেটা এয়ারক্রাফটকে বাঁচানোর জন্য হোক বা নিচের পাবলিকের কোলাটারাল ড্যামেজটাকে বন্ধ করার জন্যই হোক, সেই ছেলেটা চেষ্টা করে ফুল থ্রাস্ট দিয়ে দেওয়ার। ফুল থ্রাস্ট দিয়ে সে চেষ্টা করে যে মানে যতটুকু সম্ভব একটা নর্মাল জায়গাতে যেটাকে নিয়ে যাওয়া যেখানে মানুষের ড্যামেজ না হয়। এটা রানওয়ের হয়তো একটা কোনাতে বা একটা আশেপাশে। এবং এত সহজে আমরা গ্রাউন্ড থেকে যেভাবে বলতেছি যে না গ্রাউন্ড থেকে হয়তো বিমান সবকিছু নিচে দেখতে পারে, অ্যাকচুয়ালি বিমান উপর থেকে এত কিছু দেখতে পারে না। একটা ফাইটার এয়ারক্রাফট টোটালি সে চলে ইনস্ট্রুমেন্টের উপরে। একটা ইনস্ট্রুমেন্ট তাকে বলে দিচ্ছে তার অ্যালটিটিউড, তার আশেপাশে কি টপোগ্রাফি আছে, কি জিনিসপত্র, সেগুলো সে আকাশ থেকে তো সে মাটি দেখে তারপরে মাটিতে ল্যান্ড করবে। এইভাবে একটা ফাইটার এয়ারক্রাফটকে তৈরি করা হয় না, বা এইভাবে একটা পাইলটকে তৈরি করা হয় না। ইটস এ মোর মডার্ন, মোর সফিস্টিকেটেড থিং। যখন দেখা যাচ্ছে যে সে তার আনুমানিক একটা ইয়ের ভিতরে যে না আমি এখন অ্যাপ্রক্সিমেটলি আমি আমার অ্যাপ্রোচটা আছে আমাদের রানওয়ের দিকে, তখনই সে তার আর পাওয়ার ফেলিয়ার। যখন পাওয়ার ফেলিয়ার তখন তার হাইড্রোলিক ফেলিয়ার যখন তার হবে তখন তার এয়ারক্রাফটের যে উইংস গুলো আছে সেই উইংস গুলা তখন ঠিক মতো সেটা মুভ করবে না। মুভ না করলে একটা এয়ারক্রাফট, দিস ইজ এ ভেরি হাই হেভি একটা এয়ারক্রাফট, সে অটোমেটিক্যালি সে নিচের দিকে সে ফল হতে থাকবে। এই অবস্থাতে সে যতটুকু, এবং তার যখন পাওয়ার থাকবে না, তখন পাওয়ার না থাকলে তার কমিউনিকেশন থাকবে না। সো হিজ কমিউনিকেশন ইজ অলসো কাট। তো তার পাওয়ার কাট, তার হাইড্রোলিক কাট, তার কমিউনিকেশন কাট। এর ভিতরে ছেলেটা যতটুকু ভাবে সম্ভব, সেই ছেলেটা তার চোখের সামনে যখন সে মাঠ দেখছে, সে মনে করছে এই মাঠের মধ্যে এয়ারক্রাফটটা নামালে আমি হয়তো কোনোভাবে আমি মানুষের ড্যামেজটাকে বন্ধ করতে পারবো।
লাস্ট মোমেন্ট পর্যন্ত সে ট্রাই করছে। ট্রাই করার পরে যখন একটা মাঠ, ফুটবল মাঠ 100 থেকে 150 ফিটের 150 গজের একটা মাঠ, সেই মাঠে এত বড় একটা এয়ারক্রাফট, এটা তো এমন না যে একটা বল, ফুটবল বা একটা ক্রিকেটের বল, ইটস এ বিগ এয়ারক্রাফট। সে পড়ার পর তো অটোমেটিক্যালি যায়, এটা তো এমন না যে এত প্রিসিশন নিয়ে মাঠের মধ্যে একেবারে যেখানে গলি, যেখানে আপনার গোল বার বা এটা এখানে শেষে নামবে, ইটস নট পসিবল। এবং আলটিমেটলি এই ড্যামেজটা হয়ে গেছে। এটা টোটালি আনইনটেনশনাল এবং টোটালি এটাতে কারো মিস্টেক বলা যাবে না, এটা আল্লাহ তাআলা প্রদত্ত একটা পাইলটকে তো দোষারোপ করার কোনো সুযোগই নাই, বরঞ্চ কোনো সুযোগই এখানে। এখন আমি এয়ারক্রাফটের বাংলাদেশ এয়ারফোর্সের যেটাতে আসবো সেটা হচ্ছে যে বাংলাদেশ এয়ারফোর্স, আপনি জানেন যে এটা ইজ ভেরি ট্র্যাডিশনাল এন্ড ভেরি, এটা অনেক অ্যাচিভমেন্ট করা একটা এয়ারফোর্স। এই এয়ারফোর্স শুরু হয়েছে যদি আমরা বলি পাকিস্তান পিরিয়ডে সাইফুল আজম, MM আলম, এবং 1971 এই এয়ারফোর্সে সুলতান মাহমুদ এখানে ছিলেন। তো সুলতান মাহমুদের মতন বড় পাইলট দিয়ে এই এয়ারফোর্স তৈরি। সো এয়ারফোর্স যাতা এয়ারফোর্স না, যাতা পাইলট এটা না। এবং তারাও জানে, এবং একটা পাইলট তার প্লেনে ওঠার আগে তার চেকলিস্ট যেটা আছে যে আমার এয়ারক্রাফটের এতগুলা পয়েন্ট, সেগুলোকে আমাকে চেক করতে হবে। চেক করার পর আমি এয়ারক্রাফটে উঠবো, তার গ্রাউন্ড ক্রু যারা আছে তারা এয়ারক্রাফটকে টোটাল দিবে, লগ বুকে সে সাইন করবে, দেন সেই এয়ারক্রাফট উঠবে। তার মানে এয়ারক্রাফট গ্রাউন্ড পর্যন্ত এয়ারক্রাফট ইজ ওকে। এইখানে এয়ারক্রাফটের বা আশেপাশে যারা, এখন যদি কোনো স্যাবোটেজ বা ভিতরে যদি কিছু হয়ে থাকে সেটা তদন্তের পরে আসবে। এখন যে এয়ারক্রাফট একটা নতুন পাইলটকে এবং একজন যিনি প্রথম সোলো পাচ্ছে তাকে আনন্দের সাথে তাকে ভালো একটা এয়ারক্রাফট দেওয়া হয়, একটা ভালো সবচেয়ে বেস্ট এয়ারক্রাফট তাকে দেওয়া হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে সে আকাশে উঠে যাওয়ার পরে সেই এয়ারক্রাফট 12-13 মিনিটের মধ্যে এয়ারক্রাফট বিকল হয়ে গেল, এটার পিছনে তো একটা কিন্তু অবশ্যই আছে। আমাদেরকে ওই কিন্তুটা খুঁজে বের করতে হবে। এই কিন্তুটার সাথে আপনাকে অনেক কিছু মিলাইতে হবে। আপনার যদি একটু মনে থাকে যে আমরা মাসখানেক আগে আমরা আপনার একটা চ্যানেলে আমরা বলেছিলাম যে পাকিস্তানের জ্যামিং সিস্টেম, যেটা পাকিস্তান যে জ্যামিংটা করেছিল, যেটার কারণে পাকিস্তান বর্ডারের এপার থেকে ইন্ডিয়ান 5 এয়ারক্রাফটকে শট ডাউন করে ফেলে দেয়, যার কারণে ইন্ডিয়ান এয়ারক্রাফট গুলো তাদের কমিউনিকেশন টোটালি ইট ওয়াজ ফেলিয়ার, এন্ড দেন এটা জাস্ট আকাশে একটা উড়ে যাওয়া বক পাখির মতনই সেটা ছিল। এখন এটা কি এমন কোন একটা কিছু যে আমাদের এই এয়ারক্রাফটের কমিউনিকেশনটা টোটালি কোনোভাবে এটাকে জ্যাম করে দেওয়া হয়েছে, অথবা এটা কি এমন কোনো কিছু যে আমাদের এয়ারক্রাফটের ভিতরে এমন কোন একটা সিস্টেম যেটার মাধ্যমে পাইলট তার কন্ট্রোলটাকে টোটালি হারায় ফেলেছে, যেটা হয়তো আমরা বুঝতেছি না সাধারণ মানুষ, যেটা হয়তো তদন্তের মাধ্যমে এটাকে বের হবে। আমি আপনার চ্যানেলের মাধ্যমে আমি এটাই বলতে চাই যে একটা পাইলট তৈরি করতে গেলে ল্যান্ড ফোর্স এবং একটা এয়ারফোর্সের সাথে কম্পেয়ার করলে, ল্যান্ড ফোর্সের অফিসার আমরা মোটামুটি আমাদের একাডেমি ট্রেনিং করে আসার পরে মোটামুটি ভাবে আমরা উই আর ট্রেন্ড, এন্ড দেন এভরিডে আমাদের ট্রেনিং হয়ে যায়, এবং যেহেতু আমরা মাটিতেই থাকি সুতরাং আমাদের ট্রেনিংটা চলতে থাকে। বাট এয়ারফোর্সের একটা পাইলটকে ট্রেনিং করে একটা লেভেলে নিয়ে যেতে গেলে 5 to 7 ইয়ার্স এবং অনেক কস্ট যায়। একটা পাইলট চলে যাওয়া, পাইলটের বাবার দিক দিয়ে চিন্তা করলে, তো সেই হিসাবে আমি বলবো যে এটা সুষ্ঠু একটা সুন্দর তদন্ত হোক, এবং ভবিষ্যতে যেন আমরা এইভাবে আমাদের দক্ষ পাইলটদেরকে না হারাই, আমাদের সুন্দর এয়ারক্রাফট গুলা যেন আমরা না হারাই, এবং একই সাথে এই যে সুন্দর শিশুগুলা, এই শিশুগুলা আজকে থেকে 20-25 বছর পরে তারা বাংলাদেশকে অনেক কিছু দিতে পারতো, এই দেশটাকে তারা টেনে এই শিশুগুলাকে হারালো, এবং এই প্যারেন্টসদের যে যন্ত্রণাটা এটা যেন আর ভবিষ্যতে না হয়। এখন ধরেন আমি এখন পর্যন্ত জানি না যে নতুন তদন্ত কমিটি আসলে গঠিত হয়েছে কিনা, তদন্ত কমিটি কি করছে। কারণ ধরেন যে পাইলট যেমন ইন্সপেকশন করে, পাইলট যেমন চেক করে এয়ারক্রাফটে বসে, তেমনি পাইলটের আগেও তো ধরেন গ্রাউন্ড স্টাফ যারা আছে, ম্যানেজমেন্টের যারা আছে, তারা টোটাল জিনিসটা চেক করার পরে যে পাইলটের সেকেন্ড চেক হয়, তাই না? তো সেই গ্রাউন্ড স্টাফদের মধ্যে কোনো গাফিলতি ছিল কিনা, কোনো স্যাবোটাজ ছিল কিনা, এখন পর্যন্ত আমি জানি না সেই ব্যাপারে কোনো কাজ শুরু হয়েছে কিনা। এটা হাইপোথেটিক্যালি যদি আমি বলি যে বাংলাদেশ এয়ারফোর্স, বাংলাদেশ আর্মি, আমরা কিন্তু আওয়ার সোলজার্স আর ভেরি লয়াল, তারা অত্যন্ত অনুগত, অত্যন্ত চমৎকার একটা ট্র্যাডিশনাল একটা সোলজার, এবং সেই ক্ষেত্রে অফিসারের প্রতি তাদের অত্যন্ত ভক্তি এবং খুব সুন্দর একটা সম্পর্ক। একটা সোলজার কোনোভাবেই কোনো মিস্টেক করবে না যেখানে তার একজন অফিসার যে প্লেনটা নিয়ে যাবে সে এখানে ক্র্যাশ করবে বা একটা ভুল করবে, আর হিউম্যান হিসাবেও আপনি এটা করবো না। সুতরাং সেখানে সে তো শপথ নেওয়া একটা মানুষ, সুতরাং এখানে ওই ধরনের কিছু নাই, বাট তারপরও বাট তো সব জায়গায় রয়ে যাচ্ছে, তদন্তের মাধ্যমে এই বাটটা আসবে আর কি। আর এখন যে উদ্ভূত পরিস্থিতি, একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার তো চেষ্টা আছেই চারিদিকে।
এটা তো আমরা জানি যে আমাদের একজন তৈরি করেই যাচ্ছে, উনি বসে বসে উনি করেই যাচ্ছে প্রবলেম, এবং ওনার সাথে উনি যেখানে আছেন সেখান থেকে তো তৈরি হচ্ছে। এটার ব্যাপারে বলতে বলতে উই অল আর টায়ার্ড অ্যাবাউট দ্যাট। তো ধরেন এই যে কমিউনিকেশন সিস্টেম জ্যাম করার যে ইঙ্গিতটা আপনি দিলেন, যেটি ধরেন সাম্প্রতিক সময়ে কাশ্মীর কেন্দ্রিক ভারত পাকিস্তানের যুদ্ধের ক্ষেত্রে পাকিস্তান প্রয়োগ করেছিল ভারতের এয়ারক্রাফটের ক্ষেত্রে, সেটার মানে তদন্ত কি আন্তর্জাতিক তদন্ত লাগবে, নাকি আমরা আমাদের পক্ষে সেটা আইডেন্টিফাই করা সম্ভব, বা এটা আর কি বিস্তারিত কিছু কি যাবেন একটু? এটা আমার আমার বাংলাদেশ এয়ারফোর্স, আমি আগেই বলছি যে এয়ারফোর্সের যে স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিউর যেটা আছে, সেখানে এয়ারক্রাফটের একটা ট্র্যাডিশনই হচ্ছে যে একটা এয়ারক্রাফট কিন্তু ক্র্যাশ করলে সাথে সাথে তারা পাইলটদের জন্য ভয় না থাকে, পাইলট যেন আবার একটা সায়ের ভিতরে না থাকে বা কোনো স্ট্রেসে না থাকে, সেই ক্ষেত্রে তাকে কিন্তু ইমিডিয়েটলি তাকে ফ্লাই দেওয়া হয়, অথবা সেই পাইলটটাকে আবার ওই পরিস্থিতিটা তাকে শিখে দেওয়া হয়। ওটার উপর একটা ব্রিফিং, তাদের টাকা পয়সা দেওয়া হয় না, আর্মি অফিসার কেন বিডিআর, এই উসিলাগুলা দিয়ে যে তদন্তটাকে যেভাবে এটাকে কাভার করে দেওয়া হলো, ঠিক সেভাবে আগের টাইম গুলো এটাকে ওইভাবে কাভার করে দেওয়া হতো, যে না বিমানের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, তেল শেষ হয়ে গেছে, হাবিজাবি একটা কথা বলে এটাকে শেষ করে দেওয়া। বাট এখন যেহেতু ওই পরিস্থিতি নাই, বাংলাদেশ হ্যাভ এ ভেরি গুড লিডারশিপ, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমি মনে করি যেটা যে ওনার ডাইনামিক একটা লিডারশিপের কারণে আমার মনে হয় যেটা যে না, এই তদন্তটা প্রপারলি হবে। দিস ইজ ওয়ান। অ্যানাদার ওয়ান হচ্ছে যে এখানে এতগুলা বাচ্চা, আমাদের সেকেন্ড আমি একটু যোগ করি। জি, আচ্ছা না শিওর আপনি না, মানে হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে হাসিনা নাই, লোক তো সব হাসিনারই। তো সেই জায়গাটায় আপনি এতটা আশাবাদী কি করে হন, বা ডক্টর ইউনূসের কি ডাইনামিজম আপনি দেখলেন আমি জানি না, কারণ 11 মাসে আমি রীতিমতো হতাশ হওয়ার পথে। তো আমরা চাই যে বিমান বাহিনীতে যারা আছেন, যারা তার সহকর্মীকে হারিয়েছেন, যারা এই বিমান ফ্লাই করবেন, যারা জীবন বাজি রাখেন দেশের জন্য, তারাই একটা চাপ সৃষ্টি করবেন যেন কোনো ধরনের গাফিলতি বা কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন করা না হয়। কারণ আমরা চাই না যে বিডিআরে যেমন 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করার পরে আমাদের সেনাবাহিনীর ব্রাদার ইন আর্মসরা সব মেনে নিয়েছিল, মানে কিছু মানুষ প্রতিবাদ করা ছাড়া, এবং এই গত 11 মাসেও এর কোনো অগ্রগতি আমরা দেখি নাই। সেরকম যেন কিছু না হয় আর কি। কেউ যেন তার ব্যক্তিগত লাভালাভের বিবেচনায় যেন এই কোনো ধরনের আপোষ বা কোনো ধরনের কম্প্রোমাইজ যেন না যান, সেই প্রত্যাশাটা আমাদের থাকবে। জি, আপনি যদি বলছেন এটা আমাদের আশা করে নিতে হবে এইভাবে, মানে মানুষ তো একটা হোপ নিয়ে বাঁচে। এখন আমরা তো একটা হোপ, 5ই আগস্টের পর আমরা সবাই কিন্তু একটা হোপে, এখন হয়তো আমাদের আশাটা পূরণ হয় নাই বা অনেক আশা পূরণ হচ্ছে বা হবে। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যে আজকে আমি অন্য একটা জায়গায় বলছিলাম যে স্যালভেজ বলে একটা কথা আছে, একটা জাহাজ যদি পানির ভিতরে গভীরে যদি চলে যায়, ডুবে যায়, তাহলে সেই জাহাজটা যত গভীরে যাবে তত বড় ক্রেন লাগবে সেটাকে তুলে আনতে, এমভি রুস্তম বা অন্যান্য বড় বড় যে আমাদের রিকভারি যে জাহাজ হামজা, এই ধরনের। এখন বাংলাদেশ এত পচা বা এত গভীরে আমরা চলে গেছি 15টা বছরে, যে এই গভীরতা থেকে তুলতে গেলে এটা তো শুধুমাত্র দুইটা জিনিস আছে, যে হামজা বা রুস্তম শুধু না যে বাংলাদেশকে এই কাদা বা পচা জায়গা থেকে তুলবে, এটার সাথে দুইটা জিনিস রিলেটেড, যত শক্তি সেটার সমানুপাতিক ভাবে সেটার সময়ও লাগবে, শক্তি এবং সময়, অর্থাৎ আমাদের আন্তরিকতা, সবার বাংলাদেশের সবার আন্তরিকতা লাগবে এবং একই সাথে সময় লাগবে। 1 ইয়ার আমার মনে হয় না ইজ নট এনাফ। 1 ইয়ারে এই দেশের এই পচা অবস্থা থেকে দেশকে তোলা যাবে না। আমি কিন্তু 1 বছরে আমরা কার্যকর কোনো উদ্যোগ দেখি নাই। আমি ওটা বলছি না, লাগবে, ওটা সমস্যা না, কিন্তু এই যে একটা কার্যকর যে উদ্যোগ নেয়া, এবং আপনি দেখেন যে এখনো যে অস্ত্র কেনার বা যে বিষয়গুলো নিয়ে হচ্ছে, সেখানে এখনো আওয়ামী লীগের লোকজন হাসিনা আত্মীয় স্বজনরাই এখনো সেই ডিলের মধ্যে আছে। তো এখন ভালো জিনিস না, আমরা কমিশন এবং চুরি করে আমরা সব খেয়ে ফেলতেছি। আপনি আসেন একটু অস্ত্র কেনার ব্যাপারে আমরা চাই, আমাদের নতুন এয়ারক্রাফট কেনার ব্যাপারে আমরা সবাই জানতাম যে নতুন এয়ারক্রাফট কেনা দরকার। এখন আমরা এখানে একটা নতুন পয়েন্ট, আমি যেটা আপনার এখানে বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এয়ার ডিফেন্স নাই। এখন আমরা যদি এই গত 15 বছরে যে পরিমাণ টাকা চুরিদারি হয়েছে, যে পরিমাণ টাকা বিদেশে নিয়ে গেছে, এবং আমাদের তথাকথিত ভাগিনা
তার বিনোদনের জন্য যে পরিমাণ, তার এক একটা বিয়ে এবং ডিভোর্সের জন্য যে পরিমাণ টাকা আমাদের খরচ হচ্ছে, সেটা দিয়ে তো আমরা স্কোয়াড্রনের পর স্কোয়াড্রন এয়ারক্রাফট কিনতে পারতাম। সজীব ওয়াজেদ জুয়ের বিয়ে এবং তার তালাক, এই দুটার জন্যই তো যে পরিমাণ টাকা গেছে, সেই টাকা দিয়ে তো আমাদের এয়ারক্রাফট আমাদের তো স্কোয়াড্রন আফটার স্কোয়াড্রন কেনা যায় এয়ারক্রাফট। তো হাসিনা কেন আমাদের এখানে অ্যাক্টিভ এয়ার ডিফেন্সটা, এয়ার ডিফেন্স না দিয়ে উনি কেন অ্যাক্টিভ এয়ারফোর্স আমাদের এই স্ট্র্যাটেজিতে উনি গেলেন না? আমি আরেকটা বিষয় বলি, সেই বিষয়টা হচ্ছে আপনার 2011-এ একটা হিউ উঠলো কি, সেটা হচ্ছে যে শেখ মুজিবের হাতে লেখা ওয়ান পিস কাগজ বলে পাওয়া গেছে, যেখানে শেখ মুজিবুর রহমান নিজের হাতে সে বাংলাদেশের ডিফেন্স প্ল্যান লিখে গেছে। এটা জনৈক এক ব্যক্তি, সে আমাকে বললেন, দেখো এই কাগজটা পেয়েছি, এটা শেখ মুজিবকে তো তারা আবার একটা অন্য বন্ধু বলে ডাকতো, হোয়াট এভার মেবি, টু মাই আন্ডারস্ট্যান্ডিং হি ইজ নট এ ফ্রেন্ড অফ আস। তো শেখ মুজিবের হাতে লেখা একটা বাংলাদেশের ডিফেন্স প্ল্যান, সেখানে সে বলেছে কোর কনসেপ্ট, নদীর ওই পারে একটা কোর 3 ডিভিশনে আর কি, 3টা ডিভিশন মিলে একটা কোর, নদীর ওই পারে একটা কোর, নদীর এই পারে একটা কোর হবে, এটা হবে। তো শেখ মুজিব তার ডিফেন্স দিয়ে গেল, তারপরে সেখানে ফোর্সেস গোল তৈরি করা হলো, হাসিনা ফোর্সেস গোল তৈরি করার পরে অ্যাক্টিভ এয়ার ডিফেন্সে না যায় একটা এয়ারক্রাফট কেন কেনা হলো না? এটা কি শেখ মুজিবের সেই স্বপ্নের মধ্যে, খোয়াবের মধ্যে ছিল না? আজকে যে পাইলটটা মারা গেছে, তার বাবার কান্নাটা কি, ক্যান সামওয়ান ফিল ইট? আজকে যে ছোট ছোট শিশুগুলা মারা গেল, ওই শিশুগুলার বাবা মায়ের কান্নাটা, আমরা তো সবাই ম্যাচিউর, আমাদের কিডস আছে, আমাদের ছেলে মেয়ে আছে, তাদের যদি আল্লাহ না করুক আমাদের কান্নাটা একবার অ্যাজিউম করে আমরা একবার চিন্তা করতে পারি, হু ইজ দি, এটার জন্য ইয়েটা কে, হু ইজ দি মেন পার্সন বিহাইন্ড দিস? ইজ অনলি হাসিনার ইন্ডিয়া দূষণ নীতি। এই দুইটা কারণে আজকে আমরা পিছিয়ে গেছি। 15 বছরে যে ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের শরীরে লাগছে, 15 ইয়ার্সের ভাইরাস ব্যাকটেরিয়া মুছতে আমাদেরকে এটার যে অ্যান্টিবায়োটিক আমাদের নিতে হবে, সেটাই হচ্ছে কি এখন আমাদের মেন মেজার। কি মেজাজ আপনি মনে করেন নেওয়া উচিত? কি মেজাজ নেওয়া? আমি তো এটা মনে করি যে একটা জিনিস, আমি আমার প্রফেশনে থাকতো এবং আমি এখন হয়তো একটা কর্পোরেট প্রফেশনে আছি, যেহেতু আমি এই বাহিনীটা আমার একটা জানের বাহিনী, আমি এই বাহিনীতে ছিলাম 25 ইয়ার্স, ইটস এ গোল্ডেন টাইম। সো এই বাহিনীকে তো আমার হৃদয় থেকে মুছতে পারবো না এবং বাংলাদেশকেও মুছতে পারবো না। বিষয়টা হচ্ছে যে আমাদেরকে সবকিছু ঢেলে সাজাতে, উই হ্যাভ এভরিথিং, আমাদের সবকিছু আছে। ইউ হ্যাভ গুড পাইলটস, ইউ হ্যাভ গুড অফিসার। আপনি দেখেন বাংলাদেশ সেনাবাহিনীর যে কোনো একটা অফিসারকে নেন, যে কোনো একটা লিউটকে, একটা লেফটেন্যান্ট ক্যাপ্টেন নেন, এন্ড কম্পেয়ার উইথ আদার গাইস, অন্যান্যদের সাথে আপনি তুলনা করান, হি ইজ স্কিল ইন এভরি সাইড। আপনার তথাকথিত এইচএসসি দিয়ে ইন্টার পাস দিয়ে এই যে ব্রিলিয়ান্ট অফিসার গুলোকে সাবজুগেট করে রাখা হয়, এন্ড হোয়াট এলস দি আদার লার্নেড পিপল দে আর লার্নিং? ইজ ইট দি এডুকেশন? এইটা কি সেই শিক্ষা যে আমি শিক্ষিত হলাম আর আপনি 8 পাস, আপনাকে আমি 8 পাস বলে টিজ করবো? সরি, গিভ ইউ উদাহরণ, আমি কি ওটা করব? তো বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ এয়ারফোর্স, গুড অফিসার আছে, গুড সেট আপ আছে আমাদের। আমরা যদি আপনার একটু যদি আরেকটা যদি ছবিতে একটু যেতেন কনক ভাই, যেখানে অনেকগুলা লাল ডট, সেটাতে আমি আসবো। তার আগে আমি একটু দুইটা কথা বলে নিই। যে কথাগুলো হচ্ছে যে হ্যাঁ, জ্যামিং হয়েছে কি বা এটা সম্ভব কিনা, এখন এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে ভারত পাকিস্তান যুদ্ধের যে সিনারিও, এবং আমি ইনফ্যাক্ট গতকালকে ইলিয়াসের একটা প্রোগ্রামে জিনিসটা বলছিলাম যে একটা সম্ভাবনা আছে, বাট ভারত মনে রাখতে হবে পাকিস্তান এবং চায়না তারা এটা সম্ভব করছে যে পাকিস্তানের বর্ডারে আসার 300 মাইল আগেই তারা রাফালগুলোকে ফেলে দিতে পারছে, বিকজ পাকিস্তান চায়নার যে ওভারঅল থিয়েটার প্ল্যাটফর্ম তার অংশ হিসাবে তার এয়ারফোর্স, এয়ার ডিফেন্স, এয়ার ক্যাপাসিটি, এয়ারফোর্স মানে শুধুমাত্র ফাইটার প্লেন না, অনেক কিছু আছে, সফটওয়্যার বেসড যেই প্ল্যাটফর্ম তার অংশ, এবং সেটা হচ্ছে বাইজু স্যাটেলাইটের মাধ্যমে নিয়ন্ত্রিত, যেটাতে আর কেউ অ্যাক্সেস করতে পারে না, কোনো বৃহৎ শক্তি পারে না। সেই জায়গাটাতে তারা সরাসরি অন্য কিছু ছাড়াই সেগুলোকে টার্গেট করে, লক করে, জ্যাম করে ধ্বংস করে দিছে। ভারতের সেই ক্যাপাসিটি নাই, ভারত মাতা গো মাতা কারো সেই ক্যাপাসিটি নাই। তাহলে তাদের কি আছে?
তারা কিন্তু কাছাকাছি জিনিস পারে, সেটা হলো গিয়া আপনি যে এয়ারক্রাফটটাকে টার্গেট করবেন তাদের কোনো না কোনো চর, কোনো না কোনো লোক সেই এয়ারক্রাফটটাতে ফিজিক্যালি একটা চিপ বা সেন্সর বসায় দিবে। ওদের ওইখানে যেই সফটওয়্যার বেসড মিসাইল আছে বা জ্যামিং সিস্টেম আছে, সেগুলো সেটাকে লক করতে পারবে তখন কখন, যখন আপনি এখানে একটা সেন্সর বসাতে পারবেন সেই এয়ারক্রাফটের গায়ে। মেবি ভারতের এয়ারফোর্সের, ভারতের মিলিটারির চারজন অফিসার এখন পর্যন্ত কিন্তু আমাদের মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আছেন, সেখানে প্রশিক্ষণ দিচ্ছেন। তারা যে কোনো ক্যান্টনমেন্টে যে কোনো জায়গায় যেতে পারেন। তাদের মতো তারা, আমি বলতেছি না তাদের মতো আমাদের প্রায় 32 লাখের মতন ভারতীয় আমাদের এখানে জব করতেছে হাই পেড, তারা বিভিন্ন জায়গায় যেতে পারে। তাদের কোনো লোক যদি সেই সেন্সরটা কোনোভাবে আমাদের বিমানে বা সেই ফাইটার এয়ার জেটের মধ্যে লাগাই দেয় কোনো না কোনো জায়গায়, কেউ তো চোখেও দেখতে পারবে না, তখন জ্যামিং এর টার্গেটটা থাকে। দেন একটা দর্শক একটা প্রশ্ন করছে ইম্পর্টেন্ট, যে ভারত পাকিস্তানের তুলনায় আমাদের এয়ারফোর্স বা আমাদের বিমান বাহিনীর সক্ষমতা কতটুকু। আমি যদি বলি মেজর ফেরদৌসের সাথে মিলাই যে আমাদের বিমান বাহিনীর সক্ষমতা, বিমান যদি আপনি তার বিমান ক্রু সদস্য সংখ্যা হিউম্যান ক্যাপাসিটি ধরেন, যদি একই পরিমাণে আনুপাতিক হারে আমাদের কাছে ইকুইপমেন্ট এবং আধুনিক যন্ত্রপাতি থাকে, তাহলে আমাদের পক্ষে সেই জিনিসটা সম্ভব। এখন আধুনিক যন্ত্রপাতির ক্ষেত্রে যেই মেজর ফেরদৌসের দুইটা কথা থেকে আমি একটু সামান্য কাউন্টার করব। মেজর ফেরদৌস যে জিনিসটা বললেন যে আমাদের যেই J7 যেটা আছে সেইটা হচ্ছে একটা এবং সেটার পারফরমেন্স ভালো ছিল, উন্নত ছিল। আমার কন্টেনশনের জায়গাটা এখানে হচ্ছে, তাহলে এতগুলা পরিমাণে সমস্যা হইলো কেন, পড়ে গেল কেন, ক্র্যাশ করলো কেন, এক নাম্বার। দুই নাম্বার হলো ভাই, মধুবালা এক সময় উনি ইয়াং ছিলেন, সুন্দরী ছিলেন। উনি যখন বয়স্ক হয়ে গেলেন অবশ্যই উনি সুন্দরী ছিলেন, বাট যে কোনো মানুষের একটা বয়স থাকে, ইয়াং অবস্থায় একটা চেহারা থাকে, কার্যক্ষমতা থাকে, বুড়া হয়ে গেলে আরেকটা জিনিস হয়। আমরা যেই J7 এর কথা বলতেছি, প্রথম কথা হলো সেটা 35 বছর আগের জিনিস, এবং আজকে থেকে 10 বছর আগে বেশিরভাগ অ্যাডভান্স মিলিটারি এই J7 ব্যবহার করে না। আমি বলতেছি না যে চায়না বা অন্য কোনো দেশের কথা বলে বলতেছি না, এগুলো আপগ্রেডেড হয়, এক নাম্বার জিনিস। দুই নাম্বার যেটা ভয়ঙ্কর, যেটা আপনি শুনবেন, 2013 সালে যখন এগুলো কেনা হলো, আমাদের ফ্লিটে যুক্ত হলো, বলা হলো যে আমরা, ধারণা দেওয়া হলো যে আমরা নতুন বা আমরা রিফারবিশড ফাইটার জেট কিনতেছি। কেনা হলো কি জানেন? শুধুমাত্র ওভারহল করা, মানে যেটা আপনি 1000 কোটি টাকা যদি বাজেট হয় দেখাচ্ছেন, আপনি এগুলা কিনতেছেন 1000 কোটি টাকা দিয়ে, আপনি লাইনঘাট করে নিলেন, কারণ এখন থার্ড পার্টি পারচেস হয়, যেখানে তারেক সিদ্দিকী, রেহানা, হাসিনা তারা এবং তাদের সুপুত্র জয় তারা টাকাটা অ্যাকচুয়ালি ভাগ করে নেয়। তার মানে 1000 কোটি টাকা বাজেট, যেটা যুক্তিযুক্ত নতুনটা কিনবার জন্য। বাট তার বদলে 100 কোটি টাকা দিয়ে আপনি করলেন কি, শুধুমাত্র ইঞ্জিন ওভারঅল করা জিনিসগুলোকে কিনে আমাদের এখানে যুক্ত করলেন। বাকি 900 কোটি টাকা কার পেটে গেল? জয়, হাসিনা, রেহানা, তারেক সিদ্দিকী এবং তাদের সাথে যারা। তো আমি J10C ভালো, অবশ্যই এখনো ভালো, আমি প্রশংসা করব, সরি J7 ভালো প্রশংসা করব, বাট আমরা তো ভাই আসল জিনিস কিনি নাই। আমাদেরকে নতুন বা রিফারবিশ বলে পুরনো জিনিসই তখন গছায় দেওয়া হয়েছে, এবং সেটা আমরা 12 বছর ধরে ব্যবহার করতেছি। সেটাতে আর কি থাকবে? সেটা আকাশে উঠতেছে, একজন পাইলট, সুপ্রশিক্ষিত পাইলট সেটা কষ্ট করে নিতেছেন, সেটা তো আলহামদুলিল্লাহ। দেন আসতেছি যে আধুনিকায়ন। আমাদের অনেক দর্শক J10C চায়না থেকে পাচ্ছি সেগুলো বলতেছেন, কমেন্টে আমি দেখতে পাচ্ছি ওনারা আশাবাদী। ভাই, চায়না যে আমাদের J10C দিবে, স্ট্র্যাটেজিক একটা এয়ারক্রাফট দেওয়ার পক্ষে আমি তো আশাবাদী না। আমি যতটুকু জানি বা বুঝি, চায়না সেটা দেওয়ার ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত। সে আমাদেরকে অন্য ভার্সন দিবে। কেন সে দিবে না বা দিতে চাচ্ছে না? কারণ কিন্তু স্পষ্ট। চায়না জানে, আমাদের ইতিহাস পড়ছে, আমাদের মধ্যে মীর জাফরের সংখ্যা বেশি। চায়না যে এই টেকনোলজি যেটা ইউনিক, সে যদি আজকে আমাদেরকে J10C দেয়, তার একটা ভয় থাকতে পারে যে হাসিনা, তারেক সিদ্দিকীর গাদ্দারগুলো তো এখনো বিভিন্ন জায়গায় বসে আছে, ইম্পর্টেন্ট জায়গায়। তারা যে একটা J10C খুলে সেইখানে কিভাবে সেটা আছে, যেটাকে আমরা বলি প্রোটোটাইপিং করা, সেটা নকল করে আরেকটা বানানো ভার্সন, যেমন J7 কিন্তু হচ্ছে মিগের, রাশিয়ান মিগেরই একটা ভার্সন। আমরা যে সেটা ভারতকে দিয়ে দিব না,
সেই প্রযুক্তিটা, তাহলে তো ভারত একই সক্ষমতায় একই স্ট্যান্ডার্ডের জেট-10সির মতোই আধুনিক বিমান বানাবে। তাদের প্রশ্ন এবং চিন্তা সেই জায়গায় যে তারা আমাদেরকে দেওয়ার আগে নিশ্চিত হতে চায়, বাট তারা তাকাইলে কি দেখে? হাসিনা তো ওইখানে বসেই মনে হয় দেশ চালাইতেছে, এবং এখন দেশ যারা চালাচ্ছেন, যারা বাহিনী প্রধান আছেন, তাদের চোখের দিকে তাকাই, সে হাসিনার প্রেম দেখতে পায়, সারাক্ষণ জল জল করতেছে, চোখের মনির জায়গায় হচ্ছে হাসিনার জন্য একটা লাল হার্ট ঝুলতেছে। চায়না কোন সাহসে আমাদেরকে এখন এই জেট-10সি দিবে, যেখানে জানে এই প্রযুক্তি চুরি হয়ে যা ইন্ডিয়ার কাছে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি আশাবাদী না, আমাদেরকে যদি আমরা ওই ওভারঅল করা জিনিস আনার বদলে আমাদের বাহিনীগুলোকে ওভারঅল না করি, সেটা হবে না। যদি ভাই একটু সময় দেন, আমি কয়েকটা জিনিস একটু আলাপ করে নিতাম। এখন এই জায়গা থেকে সামনে যাওয়ার জন্য কিছু কিছু জিনিস আছে। একটা হচ্ছে সরকারের দায়িত্ব আছে, বাহিনীর দায়িত্ব আছে, আমাদের জনগণের দায়িত্ব আছে, পারচেস প্রক্রিয়ার কিছু। সরকারের দায়িত্ব কি? সরকারকে পরিষ্কারভাবে বুঝাইতে হবে তার কাজে যে এটার হাসিনা সরকার না, এটা খুনি হাসিনা কোনো স্বৈরাচারী সরকার না। তাহলে যদি না হয়, বোঝানোর বড় পদক্ষেপ কি? আমরা ভারতের আমরা বলি গত 15 বছরে ভারত আমাদেরকে মানা করছে, সেই কারণে আমরা এয়ারফোর্স ডেভেলপ করি নাই, বা কোনো আর্মি নেভি কিছুই আধুনিকায়ন করি নাই। তো গত 15 বছর পর তো 1 বছর ক্যালেন্ডারে চেঞ্জ হয়ে গেছে, তাই না? 1 বছর আপনারা কি করছেন? 9 মাস আগে বর্তমান সরকার প্রধান, নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা সচিব তাদের কাছে প্রস্তাবনা গেছিল যে ঠিক আছে, আমরা যদি নতুন আধুনিক এয়ারক্রাফট এখনো না কিনি, নির্বাচিত সরকার আসার পরে কিনে, ইটস ওকে, বাট আমাদের বর্তমান এয়ারক্রাফটগুলোকে মেনটেনেন্সের জন্য জরুরি ভিত্তিতে দরকার, এটা আবশ্যক। আপনারা তো সরকার সেই বাজেটটা দেন নাই। এখন যদি আমি কাউকে, জনগণকে বলি, এটা খেপানোর জন্য না, আপনারা সরকারকে প্রশ্ন করেন না কেন যে আপনারা এই যে, তাহলে কি এই আমাদের পুরনো যেই এয়ারক্রাফট যেগুলো এখন ভেঙে পড়লো, সেটা মাইলস্টোনের উপর আমাদের শিশুরা মারা গেল, সেটার জন্য একটা জবাব থাকতো না? আমরা তো মেনটেনেন্স করছি, আপনারা তো মেনটেনেন্সের বাজেটই দেন নাই, গত 9 মাস হয়ে গেল। দেন আপনারা শুধুমাত্র এয়ারক্রাফট কিনে তো হবে না, আমাদের অত টাকা নাই। ওটা হাসিনা জয়, ওদের পকেটে সব টাকা চলে গেছে। আমাদের কিছু বিভিন্ন চুক্তিতে আসতে হবে সরকারকে, এবং সেই চুক্তিগুলো এমনভাবে হইতে হবে যাতে আমাদের কম খরচ হয়। বাহিনী প্রশিক্ষণের দরকার আছে, কড়া প্রশিক্ষণ। আমরা ট্রেনিং ভুলে গেছি, শুধু বিমান বাহিনী না, আমাদের পদাতিক হিল ট্র্যাক্সে আজকে আপনি পাঠান, এই মেজর ফেরদৌস, আমরা আমাদের মতো এরা বা বাকি যারা এখন জেনারেল আছে, তারাই শেষ পর্যন্ত আমরা হিল ট্র্যাক্সে আমরা পেট্রোলিং করছি। তারপরে কি হচ্ছে? 28 দিনের পেট্রোল কি 28 দিন শুধু ছড়ার পানি খেয়ে টিকে থাকা, আর ওইখানে কিছু পাইলে সেটা রান্না করে খাওয়া, সেই ট্রেনিং তাদের আছে? 28 ঘন্টা যদি টিকতে পারে, আপনি বললেন পেট মোটা জেনারেল যারা আছে, তারা একবার হিলে গিয়ে একটা 3 দিনের পেট্রোল এসআরপি করে দেখান, তারপর বলেন যে হ্যাঁ আমরা আমাদের সুপ্রশিক্ষিত করতেছি। অবশ্যই এখানে দায় আছে, আমরা আর্মিকে মাঠে ডিপ্লয় করে রাখছি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে। যদি সেটা আপনাদের অজুহাত হয়, ভাই আইন শৃঙ্খলা আপনারা কি নিয়ন্ত্রণ করতেছেন? কি এই পর্যন্ত বাহাদুরি করে দেখাইছেন যে আপনাদের তো চলে যাওয়া উচিত ব্যারাকে, আনসার দিয়ে আপনাদের মতনই কাজ সুন্দর করে হবে। দেন একটা জিনিস, আপনারা যদি বলেন যে না আপনারা চেষ্টা করতেছেন, ভালো। এখন একটা সেনাপ্রধান কিন্তু যে সব থেকে ভালো বন্দুক চালাতে পারে, অস্ত্র চালাতে পারে, বা যে একটা দৌড়ে সব থেকে আগে আসতে পারে, একটা সেনাপ্রধান হওয়ার জন্য, একটা বাহিনী প্রধান হওয়ার জন্য সেটা যোগ্যতা না, সেটা সব থেকে পিছনে। হচ্ছে আপনি আপনার বাহিনীর ভালোর জন্য, বাহিনীটাকে সুপ্রশিক্ষিত এবং সুদক্ষ রাখবার জন্য আপনি কি সবটুকু করতেছেন? আপনি কি উচ্চ পর্যায়ে গিয়ে বলতেছেন না এটা আমার বাহিনী, দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে আমার এই বাহিনীর এই জিনিস প্রয়োজন, আমাকে সেটা দাও? আপনি যদি সেটা না বলার মতো আপনার সাহস থাকে, আপনার কলিজা থাকে, আপনি সসম্মানে চলে যান। সেটা সব বাহিনী প্রধানের জন্য আমি বলতেছি। সামরিক ক্রয়, সেই জিনিসটা ইম্পর্টেন্ট। সামরিক ক্রয়তে আমরা দেখে রাখছি, এটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক হবে, বাট আগেরটার আমি দোষ দিয়ে কেউ করব। এখন কি হচ্ছে? এখন জেনারেল তারেক সিদ্দিকী, রেহানা হাসিনা হওয়ার জন্য তো লোকে দাঁড়ায় আছে। নতুন জেনারেল তারেক সিদ্দিকী লোক জড়ো হয়ে যাচ্ছে, তারা যে এই জিনিসটা করতেছে, আবার নতুন করে ঘুট পাকাচ্ছে। কিছু ক্রয় প্রস্তাবনা আসছে যেটা তারা গভর্নমেন্ট টু গভর্নমেন্টের বদলে ওপেন টেন্ডারের কথা বলতেছে, মানে আবার সেই টাকা খাওয়ার প্রক্রিয়া
শুরু হয়ে যাচ্ছে। মানে আমরা তো জানি যে রাজনৈতিক দলগুলা চায় যে এই বাহিনীর জন্য যে বরাদ্দ তারা বাজেটে দেখাবে তার 90% তারা তাদের পকেটে লুটপাট করবে। তো সেই জায়গাটা যাতে না হয়, মনে রাখবেন অ্যাটলিস্ট আপনি জানেন যে আমাদের এখানে অতটুকু রিচ আছে, স্টেট ডিপার্টমেন্ট এবং পেন্টাগন, যেখান থেকে আপনারা এই উল্টা পাল্টা বুঝাই 10 দিন দামে কিনবার চিন্তা করতেছেন। আমরা সেই সব জায়গায় ইনশাল্লাহ পৌঁছাবো, নিশ্চিত করব জনগণের টাকা প্রতিটা পাই পয়সা খরচ হবে এবং সেটা জনগণ সঠিক জিনিসটা পাবে। দেন আমি বলতে চাই যে জনগণের ক্ষেত্রে আমাদের দায়িত্ববোধের পরিচয় দিতে হবে, আমাদেরকে এক্সপেকটেশনটা রাখতে হবে এবং শৃঙ্খলার জিনিসটা রাখতে হবে। না ওইটাই এখন ধরেন আপনি যেটি বলছিলেন আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত যে হাসিনা তো ধরেন গত 15 বছরে আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের সেনা, নৌ, বিমান, এই 3টা বাহিনীকে যতটুকু সম্ভব দুর্বল করার চেষ্টা ছিল, যতটুকু সম্ভব আনইকুইপড রাখা, মেনটেনেন্স তো কিছুই হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে গত 1 বছরে কি ঘোড়ার ডিম করলো এরা? এবং হাসিনা একটু করো, যদি আমাকে একটু 1 মিনিট সময় দেন। গত একটা বছরে করবে কি? আপনি সরকার এবং বাহিনী প্রধানরা মানবাভিমান করে বাচ্চার মতন ব্যবহার করতেছেন। এবং বাহিনী প্রধানদের আমি বলি, আপনারা যে উদ্যোগ, যেটা কারণে লোকে হাততালি দেয়, যে আপনারা ডিজিএফ এর সমস্ত ডিজিকে সেখান থেকে চাকরিচ্যুত করলেন, তারপর এনএসআই ডিজিদেরকে চাকরিচ্যুত করলেন যারা হাসিনা আমলে ছিল, গুম খুন এই সমস্ত কারণে, এবং মামলা শুরু করছেন বা মামলা করতেছে তারা। আপনি কি বলতে পারবেন বা মেজর ফেরদৌস, আমি যে ডিজিএফআই এর কোন ডিজি গুলি করছে বা গুলির আদেশ দিছে বা কি করছে, আমাদের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য আসে নাই। অবশ্যই আমরা জানি কিছু, বাট আমরা জানি, আমরা দেখছি আমাদের বাহিনী প্রধানরা তো শেখ হাসিনাকে পালায় কোলে তুলে নিয়ে মোদির কোলে দিয়ে আসছে, হেলিকপ্টারে করে, আর বিমান বাহিনী প্লেনে করে। আমাদের বাহিনী লোকজন যখন কমান্ডে, তখনই তো ছাত্র জনতার উপর গুলি করে আমাদের 2000-এর মতো নিরীহ মানুষ মারা হয়েছে। তো আপনাদের দোষ কি এই ডিজিএফআই বা এনএসআই ডিজিদের থেকে কম আপনারা মনে করেন? দায়িত্ব তাহলে যদি তাই হয়, আপনারা কেন পদত্যাগ করতেছেন না? আপনারা কেন বলতেছেন না যে তাদেরকে যদি চাকরি থেকে সরাই দিতে পারি, সরকার, প্রফেসর ইউনূস, আপনি আমাকেও সরাই দেন, বিকজ আমিও সেই একই পাপের পাপী। তারা বলবেন এবং এরাই তো দেশ চালাচ্ছে। আপনি 1 বছরে কি আশা করবেন তাদের কাছ থেকে? না, এবং ডক্টর ইউনূসের সবচেয়ে বড় ব্যর্থতা বলবো বা সবচেয়ে বড় অযোগ্যতা আমি বলবো যে উনি সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর উপরে ওনার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন নাই। এবং ধরেন 3 বন্ধু এখন, মানে একই ব্যাচের 3 জন সেনা, নৌ, বিমানের প্রধান। তো এটা তো ধরেন এবং তারা হাসিনার দ্বারা নিয়োগকৃত সেনা প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান। এবং মেইনটেনেন্সের টাকা দেয়া হয় নাই, গত 9 মাসও দেয়া হয়নি, হাসিনা তো করেই নেই। তো এইটাকে ঠিক নিছক দুর্ঘটনাও বলবো না, এটাকে ধরেন এটা হচ্ছে যেমন আমি এখানে একটা আমার যে অনুষ্ঠানে যে থাম্বনেইলে একটা সার্ভে আমি ব্যবহার করেছি, আপনি নিশ্চয়ই দেখেছেন, যে এটা দুর্ঘটনা নয়, ব্যর্থতা, দুর্নীতি, বিশ্বাসঘাতকতা, ঠান্ডা মাথার খুন। এটা কিন্তু আমাদের আলোচনায় কিন্তু মোটামুটি এই বিষয়টি কিন্তু মোটামুটি স্টাবলিশড যে এটা ইচ্ছাকৃত একটা হত্যাকাণ্ড আমি বলবো, মেইনটেনেন্স যদি না হয়। এবং আমি তো আজকের আলোচনা যেটি বেরিয়ে আসলো যে এখানে আসলে কমিউনিকেশন সিস্টেমকে জ্যাম করতে কোনো ধরনের কোনো স্যাবোটাজ হয়েছে কিনা সেই জায়গাগুলোও আসলে দেখতে হবে। ফেরদৌস ভাই, আপনার কাছ থেকে আমরা আপনার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ করবো। সংক্ষেপে আপনার সর্বশেষ পর্যবেক্ষণ বা আমি খুব ফ্ল্যাশ পয়েন্টে একটা কথা বলবো। নাম্বার 1, শুরুতে যেটা বলছিলাম যে লাশ গুমের ব্যাপারে, এখন যেহেতু অনেক কিছু, সবকিছু খুব ক্রিস্টাল ক্লিয়ার, এবং একটা স্কুলে বাচ্চাদের ডেফিনেটলি তাদের একটা ইনভেন্টরি বা একটা লিস্ট আছে। ইনশাল্লাহ এই ধরনের কোনো ঘটনা আমি আশা দেখি না যে এই ধরনের লাশ গুম হবে। সবচেয়ে বড় কথাটা তো হয়ে গেছে, ঘটনা ঘটে গেছে, স্পেডকে স্পেড বলা উচিত। বিমান ক্র্যাশ হয়েছে, বাচ্চারা মারা শহীদ হয়ে গেছে। না, হয় কি যে যখন ক্ষতিপূরণের ব্যাপার আসে, ডিসক্রেডিটের ব্যাপার আসে, এবং বিমান বাহিনী যুক্ত হয়ে পড়ছে, তো তখন ধরেন এগুলো হাইড করার চেষ্টা হয়। এখন আপনি তো বলছেন, আমরাও জানি, স্টুডেন্ট বলে দিবে যে রেজিস্টার সব আগুনে পুড়ে গেছে, এই যে ফিঙ্গারপ্রিন্টের বা কার্ড পাঞ্চের যে সিস্টেম ছিল সেটা আগুনে পুড়ে গেছে। আপনি কিভাবে ঠেকাবেন? ঠিক আছে,
যেটা প্রথমেই বলছিলাম, অসহায় পরিবারগুলো যদি প্রেস কনফারেন্স করে, ডিজিএফআই বলবে যে এটা কোনো কিছু প্রকাশ হবে না, পত্রিকায় প্রকাশ হবে না, আমরা করব না, আমাদেরকে বলবে যে এটা গুজব ছড়াচ্ছে। এগুলো আমরা দেখছি রে ভাই, এগুলো আমাদের অভিজ্ঞতার আলোকে বলা আর কি। জি বলেন। এটা তো অবশ্যই, এটা এই ঘটনা তো ঘটছে বাংলাদেশে, এটা তো আর আজকে একদিনের পতন না। এরকম করে বোম তাজিন গার্মেন্টসে পড়ে গেল, পুরাটাই তো ওটা তো আটকায় দেওয়া। এখন কথা হচ্ছে যে লাশ গুম আমরা আশা করি, মানে আমি একটু পজিটিভ দিয়ে শেষ করতে চাচ্ছি, মানে আমি যেটা মনে করি যে লাশ গুম ইনশাল্লাহ এটা নিয়ে কোনো কিছু হবে না। আমি মনে করি যে আমাদের শিশু যারা, যে সমস্ত শিশুগুলা যাদের বার্ন হয়েছে, যত ডিগ্রি হোক, তাদেরকে এডুকেট ট্রিটমেন্ট দেওয়া দরকার, বিশেষ করে মেয়ে বাচ্চাদের। একটা মেয়ে বাচ্চা, সে তার শরীরে একটা বার্ন নিয়ে বড় হবে, এন্ড দ্যাট উইল বি ভেরি হিউমিলিটিং ফর হার, তার জন্য। সুতরাং এটা যথাযথ ট্রিটমেন্টটা করা দরকার। এই ব্যাপারে আমাদের সরকার এবং সংশ্লিষ্ট বাহিনী তারা চেষ্টা করবে। দুটা পয়েন্ট আমি শুধু বলে রাখবো। অনেকের ভিতরে একটা প্রশ্ন আছে যে কেন ওল্ড এয়ারক্রাফটটা চালানো হলো আর কেন ট্রেনিং ফ্লাইট ঢাকাতে। এই দুটা ছোট ছোট করে বলার চেষ্টা করি। একটা হচ্ছে ওল্ড এয়ারক্রাফট, এটাকে যে আমি আগেই বলেছি যে এয়ারক্রাফটের 100 মানে একটা নির্দিষ্ট আওয়ার্স তার ফ্লাইং হওয়ার পরে তাকে গ্রাউন্ড করা হয়। তার মানে এই এয়ারক্রাফট ওরকম ছিল। সো এটা গেল এক। আর হচ্ছে যে আপনি কিন্তু ট্রেনিং শিডিউল, আপনি তো পাইলট তৈরি করতে হবে। আমি আগে বলেছি যে একটা পাইলট তৈরি করতে 5 to 7 ইয়ার্স লাগে। এখন আপনার এয়ারক্রাফট নাই, আপনার ঘরে গাড়ি নাই, আপনি তাই বলে সাইকেল চালায় তো আপনাকে রেডি করতে হবে জিনিস। তো তাই বলে আপনি এটাও বলতে পারেন যে আমি তাই বলে পাইলটকে মারবো না ভাঙা এয়ারক্রাফট দিয়ে। কিন্তু এয়ারক্রাফট তো ওই অবস্থায় রানিং ছিল জন্যই একটা এয়ারক্রাফট দিয়ে তাকে ট্রেন করাইতে হবে। পরে নতুন এয়ারক্রাফট আসলে সে ওটার সাথে অ্যাডাপ্ট করবে, কনভার্সন করবে। নাইলে তো পাইলটের ফ্লাইং শেষ হবে না। সে অ্যাডভান্স ট্রেনার, অ্যাডভান্স জেট করার পরে তো ফাইটারের সাথে যেতে পারবে না। আজীবন সে বুড়া হয়ে গেলে তারপর তো প্লেনে উঠে তার লাভ নাই। এটা গেল একটা। আর কেন ঢাকায় ট্রেনিং ফ্লাইট? অ্যাকচুয়ালি এয়ারফোর্সের প্রতিটা ফ্লাইট যদি কোনো স্পেসিফিক মিশন বা এই ধরনের না হয়, তাহলে ট্রেনিং ফ্লাইটে বলা হয়। এটা এয়ার চিফ যদি উনিও যদি ফ্লাই করতে যান, যাওয়ার আগে ওনাকে কয়েকটা ট্রেনিং ফ্লাইট দিয়ে যেতে হবে, কারণ উনি ভুলে গেছেন ওনার প্যানেল বোর্ড ড্যাশবোর্ডে কোথায় কি আছে এটা করতে হবে। আর এটা তো একটা ফাইটারকে তৈরি করে নিতে হবে ঢাকার জন্য, বিকজ ঢাকা ইজ দি সেন্টার অফ গ্র্যাভিটি। ঢাকা সেন্টার অফ গ্র্যাভিটি, যদি কোনো কিছু হয় ঢাকাতে সংসদ ভবন, ঢাকাতে আমাদের অনারেবল চিফ অ্যাডভাইজারের অফিস, ঢাকাতে আমাদের সমস্ত হেডকোয়ার্টার। সো ঢাকা ইজ ইম্পর্টেন্ট। যেটা আমি দেখালাম যে আমাদের চারিদিক থেকে সব জায়গা থেকে 200 কিলোমিটারের ভিতরে হচ্ছে ঢাকা, 200 মাইলের ভিতরে। তো ট্রেনিং ফ্লাইট মানে শুধু এটা না যে সে উঠবে শিখবে থাকবে, তা না। তাকে উঠে একটা নির্দিষ্ট এলাকায় সে যাবে, ওখান থেকে সে তার মিশন শেষ করে আবার ঢাকাতে নামবে। সো এটা একটা জিনিস যে ঢাকাতে এটা করতে হবে, এটা ঢাকাতে এটা ইট ইজ ইম্পর্টেন্ট। আর লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে আমাদের সচেতন থাকতে হবে। আমাদের যেখানে আমাদের হাসিনা পালায় গেছে সেই জায়গা এবং হাসিনার পুতো চাল থেকে যেন ভবিষ্যতে আর যেন এরকম না হয়, যে কোনো একটা ছোট মিস্টেকও যেন আমাদের আর না হয়। হাসিনা চলে যায় 1 বছরে 12 মাসে কিন্তু আমাদেরকে 12 বার, কমপক্ষে 12 বার সে জ্বালায় দিয়ে গেছে। একটা ফেনী নদীতে বন্যা দিয়ে আমাদেরকে জ্বালায় দিয়ে গেল, রিক্সাওয়ালাদের হরতাল দিল, হাইকোর্টের মানে ঝামেলা করলো, এই আপনার কর কর্মকর্তাদের ঝামেলা করলো। একটার পর একটা প্রতি মাসে সে ওই রূপকথার ঠাকুরমার ঝুলির মতন সে একটার পর একটা গল্প ছেড়ে যাচ্ছে। তো হাসিনার গল্পের ভিতরে পুরো দেশকে ঐক্যবদ্ধ হয়ে হাসিনার গল্পটা বন্ধ করতে হবে। না, আরে ভেরি আনফরচুনেট যে ধরেন আমাদের এই এখানে আপনি চিকিৎসার কথা বলছি, ধরেন জুলাই বিপ্লব যারা আহত হয়েছে তাদের চিকিৎসা ঠিক মতো হয়নি। জুলাই বিপ্লবে যারা আহত হয়ে হসপিটালে কাটাচ্ছে তাদের মানসিক যে ট্রমা, সেই ট্রমার জায়গাটা আমরা এখন অ্যাডজাস্ট করতে পারি নাই। এই যে স্কুলের প্রত্যেকটি স্টুডেন্টের যে মানসিক যে ট্রমা, সেই ট্রমা যদি আপনি অ্যাডজাস্ট করতে না পারেন প্রপারলি, তারা তো ভবিষ্যতে এই ট্রমা থেকে বেরোতে পারবে না, তাদের জীবন গড়বে কি? পাশাপাশি ধরেন এই আসিফ নজরুল বলতেছে যে বিদেশ থেকে ডাক্তার আনবে, এই সাখাওয়াত সাহেব বলতেছে সিঙ্গাপুরে পাঠাবে, আবার সন্ধ্যার সময় চিফ অ্যাডভাইজারের ফেসবুক থেকে বলছে সাহায্য দাও, বিকাশ নাম্বার দিচ্ছে। তো আমাদের ডক্টর ভেরি স্কিল, আমাদের ডক্টর পারবে এটা। ইন্ডিয়া থেকে কোন ডক্টর এসে বাংলাদেশের এই শিশুদের যেন কোনো চিকিৎসার ব্যবস্থা না নেয়। দিস ইজ, এটা আমি বলবো বাংলাদেশের সিটিজেন হিসাবে আমি এটা বলবো যে আমরা এই জিনিসটা করবো না। বিকজ যতদিন পর্যন্ত এয়ারক্রাফটের এই ক্র্যাশের একটা মানে ইনভেস্টিগেশন না হবে, যতদিন পর্যন্ত কোনো থার্ড পার্টি ইনভলভমেন্ট পাওয়া না যাবে, ততদিন পর্যন্ত নো ডক্টর ফ্রম ইন্ডিয়া। জি, আমিও আপনার সঙ্গে শতভাগ একমত যে আমাদের কোনো দরকার নেই ইন্ডিয়ান চিকিৎসকের বা ইন্ডিয়ান কোনো সাহায্যের।
আমাদের ডাক্তাররাই যথেষ্ট ক্যাপাবল। নাহলে আমরা সবাই চাঁদা তুলে তাকে বাইরে পাঠাবো। আমরা 18 কোটি জনগণ হাসিনার সেই প্রেরণামূলক কথা, যখন হাসিনার পদ্মা সেতু নিয়ে কাহিনী হলো, তখন বললো আমরা চাঁদা তুলে আমরা পদ্মা সেতু বানাবো, আমরা টাকা দিলাম পদ্মা সেতু বানালাম। এখন তাহলে আমরা বলি লেট আস স্টপ এভরিওয়ান, আমি নিজে বলবো আই কন্ট্রিবিউট এন্ড উই অল হ্যাভ টু কন্ট্রিবিউট। আমরা শিশুদের চিকিৎসা আমরা চাঁদা তুলে দেশের বাইরে ধরেন এই মানে সরকারে যারা আছে তাদের এই যে ইরেসপন্সিবল বিহেভিয়ার, ইরেসপন্সিবল কথাবার্তা এবং হাসিনা পরবর্তী যে পরিবর্তনটা আমরা আশা করছিলাম সেটি এখনো আমরা পাচ্ছি না। দেখা যাক, আমরা পর্যবেক্ষণে রাখছি। মেজর ফেরদৌস খান, আপনাকে ধন্যবাদ। সুমন ভাই ইতিমধ্যে মেসেজ দিয়েছেন, তিনি একটু বিদায় নিয়েছেন। নিশ্চয়ই আমরা নিকট ভবিষ্যতে আবার কথা বলবো। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফেরদৌস ভাই। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ যে আলোচনা শুনলেন, নিশ্চয়ই আপনি আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট বেরিয়ে এসেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে কমিউনিকেশন সিস্টেম জ্যাম হয়েছিল কিনা, কোনো সাবোটাজ এখানে হয়েছে কিনা, সেটির জন্য আমরা নিশ্চয়ই আন্তর্জাতিক একটি তদন্ত চাই, সেই দাবি আমরা উত্থাপন করছি। পাশাপাশি কেন গত 9 মাসেও বিমানের কোনো যুদ্ধ জাহাজগুলোর কোনো মেইনটেনেন্স হলো না, হাসিনা আমলে তো হয় নাই, এবং এখনো কেন হচ্ছে না বা এখনো কেন বাজেট দেওয়া হলো না, সেই জায়গাটাও আমার মনে হয় তদন্ত হওয়া উচিত। এবং কোনো ধরনের মেইনটেনেন্সের আগে বা নতুন এয়ারক্রাফটের আগে এইসব প্রচেষ্টা বন্ধ রাখা উচিত। কারণ মানুষের জীবন যে কোনো পাইলট তৈরির চেয়ে অনেক গুরুত্বপূর্ণ, এবং পাইলট তৈরি করতে যেয়ে আমাদের স্কিল্ড মানুষগুলোকে, আমাদের সৎ মানুষগুলোকে যে হত্যা করার যে ষড়যন্ত্র বলবো আমি, যে হত্যা করার যে মিশন, সেটি বন্ধ করতে হবে। এবং এই জায়গাটায় আমার মনে হয় যে সকল রাজনৈতিক দল, সকল মহলের একটি সতর্কতা প্রয়োজন। আবারও বলছি, উত্তরায় যারা শহীদ হয়েছেন, যারা নিহত হয়েছেন, প্রত্যেকের প্রপাত তালিকা আমরা দেখতে চাই। কোথাও যদি কোনো ধরনের হীন প্রচেষ্টা দেখে গুম করার বা তথ্য গোপন করার, তাহলে কাউকেই ছাড় দেওয়া হবে না। এবং প্রত্যেকটি শহীদ পরিবার, প্রত্যেকটি শিশুর পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। এই ক্ষতিপূরণ দিয়ে তাদের যে লস, সেটি হয়তো পূরণ হবে না, কিন্তু এই ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটি শিক্ষার্থীর মানসিক ট্রমা যেন না ঘটে, সেজন্য তাদের যথাযথ সাইকোলজিক্যাল কাউন্সিলিং বা এর মধ্য দিয়ে একটি উন্নত পরিবেশের সৃষ্টি করতে হবে। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।